এক, দুই, তিন, চার। শেফালি গল্প বুড়ির বন্ধুরা, আপনারা শুনছিলেন কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ শুনবেন পঞ্চম পর্ব। গ্রাম্য জীবনে আবার শশীর বিতৃষ্ণা আসিয়াছে। মাঝখানে কিছুদিন সে যেন এখানে বাস করিয়াছিল অন্য মনস্কের মতো। আধখানা মন দিয়া সব সময় সে তাহার কাম্য জীবনের কথা ভাবিত। শিক্ষা, সভ্যতা ও আভিজাত্যের বেষ্টনীতে উজ্জ্বল কোলাহল মুখর উপভোগ্য জীবন। এখানকার মশক দষ্ট মৃত্তিকালীন জীবন এই সান্ত্বনার জন্য শশীর সহ্য হইয়া আসিয়াছিল যে যখন খুশি গ্রাম ছাড়িয়া যেখানে খুশি গিয়া মনের মতো করিয়া জীবনটা সে আরম্ভ করিতে পারে। ইতোমধ্যে পৃথিবীর বিপুলতা অবশ্য কমিয়া যায় নাই, শশীর স্বাধীনতা হরণ করে নাই কেহ। তবু শশীর মনে হয় চিরকালের জন্য সে মার্কা মারা গ্রাম্য ডাক্তার হইয়া গিয়াছে। এই গ্রাম ছাড়িয়া কোথাও যাইবার শক্তি নাই। নিঃসন্দেহে এজন্য দায়ী কুসুম। শশীর কল্পনার উৎস সে যেন চিরতরে রুদ্ধ করিয়া দিয়াছে। বিদ্যুতের আলোর মতো উজ্জ্বল যে জীবন শশী কল্পনা করিত, সে যাযাবরের জীবন নয়। শশীর নীড় প্রেম সীমাহীন। কল্পনার তাই একটি কেন্দ্র ছিল শশীর, এক অত্যাশ্চর্য অস্তিত্বহীনা মানবী, কিন্তু অবাস্তব নয়। শশীর ভাবুকতা উদ্ভ্রান্ত হইতে জানে না। কুসুম যেন তাহাকে মিথ্যা করিয়া দিয়াছে সেই মহামানবীকে। ছোট বোন সিন্ধু আর মতি ছাড়া কারো সঙ্গ শশীর ভালো লাগে না। এত বড় গ্রামে শুধু এই দুটি প্রিয়তমা বান্ধবী। নিচে সিন্ধু পুতুল খেলা করে, খাটে বসিয়া শশী অস্বাভাবিক মনোযোগের সঙ্গে সে খেলা চাহিয়া দেখে। খুকি, বড় হয়ে তুই কি করবি? পুতুল খেলবো। এই একটি মাত্র জবাবে ক্ষণিকের জন্য শশীর মন যেন একেবারে হালকা হইয়া যায়। জানালা দিয়া সে বাহিরের দিকে তাকায়। জানালার নিচে সেদিন কুসুম যে গোলাপের চারাটি মাড়াইয়া দিয়াছিল, শশীর যত্নে সেটি আবার মাথা তুলিয়াছে। মতি স্পষ্টতই জিজ্ঞাসা করে, আপনার সেই বন্ধুটি পত্র দিয়াছে? কে রে মতি? কুমুদ? না, দেয়নি। কেন? এমনি শুধুচ্ছি। এমনি শুধুবি কেন? ও কথা, সুন্দর যাত্রা করে যে। তা বটে, সুন্দর যাত্রা করে বলিয়া কুমুদ পত্র দিয়াছে কিনা মতির তা জিজ্ঞাসা করা চলে বটে। শশী হাসিয়া বলে, ওর পাঠ তোর খুব ভালো লাগতো না রে মতি? আমার একার কেন, সবার লাগতো। একটা যাত্রা দল দিন না ছোটবাবু। দেবেন? কত টাকা নেয়? গম্ভীর মুখে শশীর হাসিকে মতি অগ্রাহ্য করে বলে, আমার টাকা থাকলে ও দলটা ভাড়া করে আনতাম ছোটবাবু। আমাদের বাড়ির সামনে সাইমানা খেটে আসর করে দিতাম। পালা হতো 7 দিন। মতি একটু গম্ভীর হইয়াছে আজকাল। কথা বলিতে বলিতে দু চোখে তাহার একটু ভীরু ঔৎসুক্য দেখা দেয়। কথা শেষ করিয়া কি যেন ভাবে মতি। শশী ভাবে, কে জানে, হয়তো ধীরে ধীরে অবশ্যম্ভাবী আত্মচিন্তায় এবার আসিতেছে মতির। গ্রামের মেয়ে তো, যাইতে আরম্ভ করিবে, আশ্চর্য নাই। একদিন বাসুদেব বাড়ুজ্যে সপরিবারে গ্রাম ত্যাগের আয়োজন করিলেন। কলিকাতায় মেজ ছেলে চাকরি করিত। সম্প্রতি সেজ ছেলেরও কোনো জমিজমা নাই। গোপালের শত্রুতার জন্য ম্যালেরিয়ায় ভুগিতে আর কেন গ্রামে থাকা? এমন অনেক গিয়াছে। গ্রাম জড়িয়া এখানে ওখানে পোড়ো ভিটা খা করে। খবর পাইয়া শশী দেখা করিতে গেল। জিনিসপত্র বাঁধা ছাদা হইতেছে দেখিয়া হঠাৎ কেমন রাগ হইয়া গেল শশীর। সে নিজে যখন গ্রামের পাঁকে আত্মসমর্পণ করিয়াছে চিরকালের জন্য, আর কারো যেন গ্রাম ত্যাগ করা অন্যায়। আপনার কাছে কতগুলো টাকা পেতাম বাড়ুজ্যে কাকা? কলিকাতা গিয়ে পাঠিয়ে দেব বাবা। কটা টাকা তো! ছেলেরা মাস কাবারের মাইনে পেলে একটা দিনও দেরি করব না। শশী মাথা নাড়িল। না,
অনেক দিন পড়ে আছে টাকাটা, দিয়েই যান। শশীর এত টাকার প্রয়োজন কিসের কে জানে। বিশ্রী একটা কলহ বাঁধিয়া গেল বাসুদেবের সঙ্গে। তার দুই ছেলে রুখে আসিল। কোনো পক্ষেরই মান অপমানের পার্থক্য রহিল না। তবু শশী ছাড়িল না। ছোট নোটবুকটিতে ভিজিট আর ওষুধের জন্য যত টাকার অঙ্কপাত করা ছিল সমস্ত টাকা আদায় করিয়া ক্ষান্ত হইল। টাকাটা পকেটে পুরিয়া বলিল, দুটো চাকরে ছেলে আপনার, ডাক্তারের ফি দিতে মরেন কেন বালুজ্জি কাকা? কলিকাতার ডাক্তার ডেকে তার সঙ্গে যেন এরকম করবেন না কখনো, জুতো মেরে যাবে। ফিরতে ইচ্ছা হয় না শশীর। অনেকক্ষণ ধরিয়া আরও তীব্র ভাষায় সকলকে গালাগালি দিতে ইচ্ছা হয়। সে একটা কটু আনন্দের নিবিড় স্বাদ পায়। বাসুদেবের বিধবা বউটি মৃত ভূতকে বাঁচানোর জন্য একদিন যে শশীর পথ আটকাইয়াছিল, হঠাৎ তার দিকে চোখ পড়ায় শশী যেন চমকাইয়া গেল। ভূতর মৃত্যুর 3 মাস পরও এই বাড়ির কাছাকাছি পথ দিয়া যাওয়ার সময় শশী এর বিনান্ন কান্না শুনিয়াছে। আজও সে কাঁদিতেছিল নিঃশব্দে। আশ্চর্য নয়, যার চিকিৎসায় ভূত বাঁচে নাই সেই ডাক্তার আসিয়া ভিজিটের টাকার জন্য এমন কাণ্ড করিলে মন যার স্নেহকোমল সে তো কাঁদিবেই। পাংশু মুখে শশী পালাইয়া আসিল। ভূতর চিকিৎসার হিসাব যে সে ধরে নাই, যে টাকা সে আদায় করিয়াছে তার প্রত্যেকটি পয়সা যে এ বাড়ির অন্য লোকের অসুখের চিকিৎসা করার দরুন, যারা আজও সুস্থ শরীরে বাঁচিয়া আছে, বউটি একবারও তাহা ভাবিবে না। ভূতর জন্য মন কেমন করিলে গাউদিয়ার শশী ডাক্তারকে স্মরণ করিয়া শিহরিয়া উঠিবে। হয়তো কোনোদিন শহরের প্রতিবেশীদের কাছে গ্রামের গল্প বলিবার সময় আজিকার ঘটনার উল্লেখ করিয়া বলিবে, গায়ের ডাক্তারগুলো পর্যন্ত এমনই মানুষ দিদি, আমরা গা ছেড়ে এসেছি কি সাধে। কয়েকদিন পরে শশীর একবার কলিকাতা যাওয়া একখানা বই ও কতগুলো ঔষধ কিনিবে। একদিন পরাণ লজ্জিত মুখে কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, কলিকাতা যাবার বায়না নিয়ে মতি বড় কাঁদা কাটা জুড়েছে ছোটবাবু। শশী অবাক হয়ে বলিল, কলিকাতা যাবে? কার সঙ্গে? বলছে আপনার সঙ্গে যাবে। শশী হাসিয়া বলিল, তুমি বুঝি তাই আমাকে বলতে এসেছ যদি নিয়ে যাই? তোমার বুদ্ধি নেই পরাণ, আমি যেতে পারি নিয়ে, গায়ের লোক বলবে কি? শশী একা মতিকে লইয়া কলিকাতা যাইবে পরাণ সে কথা বলিতে আসে নাই। পরাণও সঙ্গে যাইবে বই কি। মোক্ষদা বার কয়েক গঙ্গা স্নানের ইঙ্গিত করিয়াছে। এ সুযোগ বুড়ি ছাড়িবে মনে হয় না। সুতরাং কুসুমও যাইবে সন্দেহ নাই। মতির জন্য এবার ফতুর হইতে হইবে পরাণকে। এতগুলি মানুষের কলকাতা যাওয়া আসার খরচ কি সহজ? কিন্তু না গেলেও চলিবে না। মতি 2 দিন নাওয়া খাওয়া ছাড়িয়া কাঁদিয়াছে। হঠাৎ ওর এত কলিকাতা যাওয়ার শখ হলো কেন? শশী জিজ্ঞাসা করিল। পরাণ তা জানে না। মাথা নাড়িয়া জ্ঞানীর মতো সে শুধু বলিল, জানেন ছোটবাবু, নাই দিয়ে দিয়ে কর্তা ওর মাথাটা খেয়ে গেছে। নাই তুমি ওকে কম দাও না পরাণ। শশী মতিকে বোঝানোর চেষ্টা করিল, বলিল, কি চাস তুই আমাকে বল, কিনে আনবো তোর জন্য। কি করবি মিছামিছি কলিকাতা গিয়ে? মতি ভীরু ও শান্ত। শশীর কথা সে চিরকাল মানিয়া আসিয়াছে। আজ কিন্তু সে কোনো কথা কানে তুলিল না। শেষে শশী রাগিয়া বলিল, চল তবে চল, তোকে কলিকাতায় ফেলে রেখে আমরা চলে আসবো, তখন টের পাবি। নৌকা, স্টিমার, রেল, তবে কলকাতা। সমস্ত পথ মতি অস্থির উত্তেজিত হইয়া রহিল। কুসুম চারিদিকে দেখিতে দেখিতে বেড়ানোর আনন্দ উপভোগ করিতে করিতে চলিল। কিন্তু মতির যেন নদীর বুকে রেলপথের দুধারে দেখিবার কিছু মিলিল না। অতটুকু মেয়ে জীবনেই প্রথম দূর দেশে বেড়াইতে চলিয়াছে। চোখের পলকে পথ ফুরাইয়া গন্তব্যস্থানে পৌঁছাইয়া যাওয়ার ভয়টাই ছিল তার পক্ষে স্বাভাবিক। কিন্তু তার একান্ত আগ্রহ দেখা গেল তাড়াতাড়ি কলকাতায় উপস্থিত হইতে। হয়তো সে ভাবিয়াছিল কলকাতায় পা দেবা মাত্র কুমুদের দেখা মিলিবে, তাকে শহরে অভ্যর্থনা করিয়া লইবে রাজপুত্র প্রবীর। পথে একবার সে জিজ্ঞাসা করিল, কলকাতায় আমরা কোথায় থাকবো ছোটবাবু? আপনার সেই বন্ধুর বাড়িতে? শশী বলিল, খুব তাহলে যাত্রা শুনতে পারিস না? যাত্রা শুনবার
লোভে তুই কলকাতায় চলেছিস নাকি মতি? থিয়েটার দেখিস একদিন, দেখাবো তোদের। যাত্রার চেয়ে সে ঢের ভালো। 5 দিন তাহারা কলকাতায় রহিল। যা কিছু দেখার ছিল শহরে দেখিয়া বেড়াইল। স্নান করিল গঙ্গায়, পূজা দিল কালীঘাটে, ট্রামে চাপিয়া অকারণে ঘোরাফেরা করিল। কিন্তু কোথায় মতির রাজপুত্র প্রবীর? শশীর সে বন্ধু, এই শহরের কোথায় সে বাস করে? কিন্তু শশী একবার না করিল তার নাম, না আনল তাকে ডাকিয়া। শহরের অফুরন্ত বিস্ময় অভিভূত করিয়া না রাখিলে মতির দুচোখ ভরিয়া হয়তো জল আসিত। শিয়ালদার কাছে একটা হোটেলে তাহারা 2খানা ঘর ভাড়া করিয়াছে। একটা ঘর শশীর একার। একদিন শশী তার এক ডাক্তার বন্ধুর বাড়ি রাত কাটাইয়া আসিল। রাত্রে উকি দিয়া তার ঘর খালি দেখিয়া মতি ভাবিল শশী তবে নিশ্চয়ই কুমুদের কাছে গিয়াছে। সকালে দুজনে একসঙ্গে আসিবে। কুমুদ ছাড়া জগতে শশীর আর কোনো বন্ধু আছে বলিয়া মতি জানে না। পরদিন বেলা 10টা বাজিয়া গেল। সকাল হইতে মতি সিঁড়ি দিয়া হোটেলের সমস্ত লোকের ওঠানামা চাহিয়া দেখিল, কিন্তু শশী অথবা কুমুদ কেহই আসিল না। পরাণের সঙ্গে সেদিন তাদের জাদুঘরে যাওয়ার কথা। সকাল সকাল খাওয়া দাওয়া সারিয়া বাহির হওয়া দরকার। মতি নড়িতে চায় না। ছোটবাবু আসুক। ছোটবাবু এবেলা আসবে না মতি, এলে এতক্ষণ আসতো। ওবেলা জাদুঘর যাব দাদা। হ্যাঁ, এবেলা বড্ড শীত। পরনের চাদরটা গায়ে জড়াইয়া মতি ঠিরঠির করিয়া শীতে কাঁপে। কুসুম বলে, মর তুই আলনাতি মেয়ে। ছোটবাবু আজ মোটর গাড়ি চাপবে না লো। বিদ্বেষ করে থেকে করবি কি? দেরি হলো বলে মোটর এলো সেদিন। মোটরে ঢের পয়সা লাগে। নাইবি তো মেয়ে ফেল মতি, নয়তো ভাত দিয়েছি খাবি আয়। চাইতে হলো মতিকে। জন্তু জানোয়ার দেখিয়া সন্ধ্যার সময় হোটেলে ফিরিয়া সে দেখিল ঘরে বসিয়া শশী চা খাইতেছে একা। কুমুদ নিশ্চয় আসিয়াছিল, বসিয়া বসিয়া বিরক্ত হইয়া চলিয়া গিয়াছে। মতি সব হয়ে জিজ্ঞাসা করিল, কখন এলেন ছোটবাবু? শশী বলিল, এই তো এলাম খানিক আগে। কোথায় গিয়েছিলি? জাদুঘর? কাল কিন্তু শেষ দিন মতি, পরশু আমরা ফিরে যাব। মতির তাতে কোনো আপত্তি নাই, আর কলিকাতায় থাকিয়া কি হইবে। পরদিন সন্ধ্যার সময় শশী বিন্দুর খবর আনিতে গেল। নন্দ থাকিলে রাগ করিবে, হয়তো অপমানও করিবে, করুক। সেজন্য বোনটা বাঁচিয়া আছে কিনা এইটুকু না জানিয়া বাড়ি ফেরা যায় না। গোপালের খেয়ালে জীবনে যারা দুঃখ পাইয়াছে তাদের জন্য শশীর মনে একটা অতিরিক্ত মমতা আছে। গোপালের কীর্তিতে নিজেকেও সে কেমন অপরাধী মনে করে। মনে হয় তারও যেন দায়িত্ব ছিল। পাড়াটা ভালো নয়। যে পথের শেষাশেষি বিন্দুর বাড়ি, সন্ধ্যার পর মানুষকে সে পথে হাঁটিতে দেখিলে চেনা লোক নিন্দা রটায়। তবে বিন্দুর বাড়িটা একটু তফাতে, ভদ্রপাড়ার গা ঘেঁষিয়া। বাড়ির পূব দিকে খানিকটা জমি খালি পড়িয়া আছে। ইট সুরকির তলে সমাধি পাওয়া বিন্দু বোধ হয় ওই দিকে চাহিয়া মাঝে মাঝে অবরুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করে। নন্দ বাড়ি ছিল না। বিন্দুকে শশী প্রায় 2.5 বছর পরে দেখিল। প্রায় তেমনই আছে বিন্দু। বিন্দুর ঘরের চেহারাও বিশেষ বদলায় নাই। কেমন আছিস বিন্দু? ভালো আছি দাদা। কবে এলে? সবাই ভালো আছে তো? শশী হাসিয়া বলিল, কেন রে, চিঠি লিখে খবর নিতে পারিস না? বিন্দু বলিল, চিঠি লিখতে বড় আলসেমি লাগে দাদা। শশী জানে এটা ফাঁকির কথা। নন্দ চিঠি লিখিতে দেয় না। শশীকে খাবার দিয়া নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল। গাউদিয়া গ্রামটি সম্বন্ধে আজও বিন্দুর কৌতূহল আছে। কে বাঁচিয়া আছে, কে স্বর্গে গিয়াছে, চেনা ছেলে মেয়েদের মধ্যে কার কার বিবাহ হইয়াছে, কার কয়টি ছেলে মেয়ে। শশীর মুখে এসব খবর শুনিতে শুনিতে বিন্দুর চোখ ছলছল করিতে লাগিল। শশী বলিল, এর মধ্যে তোর খোকাখুকি কিছু হয়নি বিন্দু? বিন্দু ঘাড় নাড়িল, কিন্তু মুখে বলিল উল্টা কথা। মরে গেল যে। মরে গেল? কবে গেল? কবে মরে গেল? 8 বছর।
শেষবার দেখিতে আসিয়া শশীর মনে হইয়াছিল বিন্দুর বোধহয় ছেলে হইবে। সে ছেলে হইয়া তবে মরিয়া গিয়াছে। বিন্দু দেওয়ালের গায়ে রাধা কৃষ্ণের ছবিটার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। হঠাৎ শশীর মনে হইল শরীরটা বিন্দুর ঠিক আছে, কিন্তু মুখটা তাহার কেমন এক অদ্ভুত রকমের রোগা হইয়া গিয়াছে। মুখের চামড়ার নিচেই যেন শুষ্কতা, ত্বকের লাবণ্য শুষিয়া লইতেছে। তোর অসুখ বিসুখ করেছে নাকি বিন্দু? কিসের অসুখ? বেশ আছি আমি। বাহিরে গিয়া বিন্দু কোথা হইতে এক পাক ঘুরিয়া আসিল। ভালোই আছিস বিন্দু? আছি বই কি। সমস্ত ব্যাপারটা এমন বিস্ময়কর লাগে, এমন রহস্যময় মনে হয়। বিন্দুর মুখের গোপন করা বুড়োটে ভাব, বিন্দুর অবসাদ ক্লিষ্ট নিরুত্তেজ কথা। বিন্দু তার বোন, পাতানো সম্পর্ক নয়। ছুরি দিয়া আগুল কাটিয়া দিলে দুজনের যে রক্ত বাহির হইবে তাহা এক, কোনো পার্থক্য নাই। অথচ বিন্দুকে সে একরকম চেনে না, বোঝে না। শশী মমতার সঙ্গে বলিল, অত দূর বসলি যে, এদিকে আয়, এখানে বস। বিন্দু উদ্ধত ভাবে বলিল, কেন? শশী বলিল, আয়, সরে আয়, কটা কথা শুধাই তোকে। ইতস্তত করিয়া বিন্দু কাছে আসিল। তার দুচোখ দিয়া জল পড়িতেছে। কাঁদিস কেন? এই প্রশ্নে বিন্দু ফুপাইয়া কাঁদিয়া উঠিল। কোনোদিন তুমি আমাকে কাছে ডেকেছ? কেউ ডেকেছে? শশী অবাক হইয়া যায়, কিছু বলিতে পারে না। এই বাড়িতে আসিয়া পরের মতো আধ ঘণ্টা বসিয়া সে চিরদিন বিদায় লইয়াছে, তা সত্য, কিন্তু কি করিতে পারিত শশী? কদাচিৎ অতটুকু সময়ের জন্য সে যে আসিত, তাতেই নন্দ পাছে রাগ করিয়া বিন্দুকে কষ্ট দেয়, শশীর সেজন্য ভয় করিত। বিন্দুর মনে তাতে এত ব্যথা লাগিত, সেই নিরুপায় অনাদরে। বিন্দু তো কোনোদিন কিছু বলে নাই মুখ ফুটিয়া। অনেক দিনের অভিমানে বিন্দু অনেকক্ষণ কাঁদিল। শেষে সে শান্ত হইলে শশী বলিল, তোর ব্যাপারটা খুলে বলতো বিন্দু। কিছু না দাদা। শশী বুঝাইয়া বলিল, আজ না বললে আর কোনো দিন বলতে পারবি না বিন্দু, অন্যদিন লজ্জা করবে। নন্দ খারাপ ব্যবহার করে? আমাকে ভীষণ শাস্তি দিচ্ছে। ভীষণ শাস্তি? নন্দ ভীষণ শাস্তি দিতেছে বিন্দুকে? বিন্দুর এমন বাড়ি, এত কাপড় গহনা, এত বিলাসিতার ব্যবস্থা। নন্দ তোকে ভালোবাসে না বিন্দু? বাসে, স্ত্রীর মতো নয়, রক্ষিতার মতো। হ্যাঁ? কি কি কিসের মতো? শশী যেন বুঝিতে পারে। গাউদিয়ার বিন্দুকে গ্রাস করা কলিকাতার অনামী রহস্য শশীর কাছে স্বচ্ছ হইয়া আসে। বিন্দু বলিল, দেখবে, উনি এলে কোন ঘরে বসেন দেখবে দাদা, চলো দেখায়। শশীর দেখবার স্বাদ ছিল না। হাত ধরিয়া বিন্দু তাহাকে টানিয়া লইয়া গেল। ওদিকের বড় একখানা ঘরের তালা খুলিয়া সুইচ টিপিয়া বিন্দু আলো জ্বালিল। কি সে তীব্র আলো! গোটা তিনেক বাল্ব ঘিরিয়া কাচের ঝাড় ঝলমল করে। শশীর চোখ যেন ঝলসিয়া গেল। দেয়ালে ৮-১০টা অশ্লীল ছবি, মেঝে জুড়িয়া ফরাস পাতা, তাতে কয়েকটা বড় বড় তাকিয়া, হারমোনিয়াম, বায়া তবলা এসবও আছে। বিন্দু বলিল, গান শিখিয়েছেন, উনি তবলা বাজান, আমি গান করি। শশীর আর কিছু দেখিবার অথবা শুনিবার ইচ্ছা ছিল না। সে মরার মতো বলিল, ও ঘরে চল বিন্দু। বিন্দু শক্ত করিয়া তাহার হাত চাপিয়ে ধরে বলিল, না, আসল জিনিস দেখে যাও। ঘরে ছোট একটি আলমারি ছিল। টানিয়া দরজা খুলিয়া বলিল, দেখো। শশী না দেখিয়াই অনুমান করিয়াছিল আলমারির তাকগুলি নানা আকারের, নানা লেবেলের বোতলে বোঝাই হইয়া আছে। নিজেকে শশীর অসুস্থ মনে হইতেছিল। এমন কাণ্ডও ঘটে সংসারে! কি শক্ত মেয়ে বিন্দু! এতকাল এ কথা সে চাপিয়া রাখিয়াছিল। ছেলে হইয়া মরিয়া না গেলে, স্নেহ করিয়া তাকে না ডাকিলে আজও হয়তো সে কিছু বলিত না। তুই খাস না, খেয়ে ছাড়ছে কে দাদা? দেখ,
আমার একটা দাঁত বাঁধানো। প্রথম দিন সাঁড়াশি দিয়ে দাঁত ফাঁক করে গলায় ঢেলে দিয়েছিল, তারপর থেকে নিজেই খায়। এদিকের ঘরে আসিয়া শশী বলিল, জোর করে বিয়ে দেবার জন্যে না? বিন্দু বলিল, না, আমি হাব ভাব দেখিয়ে ভুলিয়েছিলাম বলে। কিন্তু তা তো তুই করিসনি, তুই তখন কতটুকু। ও তাই মনে করে দাদা। বিন্দুর শুষ্ক চোখ এতক্ষণ জল জল করিতেছিল, আবার স্থিমিত সজল হইয়া আসিল। চোখ মুছিয়া বলিল, কেন মিথ্যে তোমায় বললাম? শশী ভাবিতেছিল বিন্দুর কথায় চমকাইয়া গেল। এমন হতাশ হইয়া গিয়াছে বিন্দু। ভাবিতে ভাবিতে শ্বশুর মুখ কালো আর কঠিন হইয়া ওঠে। অন্যদিকে চাহিয়া সে জিজ্ঞাসা করিল, নন্দ আর কাউকে আনে? বন্ধু বান্ধব? বিন্দু বলিল, না 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 না, ছি, ওসব বুদ্ধি নেই, যা শাস্তি দেবার নিজেই দেয়। তারপর মৃদু স্বরে আবার বলিল, অসুখ বিসুখ হলে খুব ভাবে দাদা, সেবাও করে। শশী অনেকক্ষণ ভাবিল। আমার সঙ্গে যাবি বিন্দু? বিন্দু উৎসুক হইয়া বলিল, কোথায় যাব তোমার সঙ্গে? শশী বলিল, কাল আমরা দেশে চলে যাব, যাবি? বিন্দু ব্যগ্র হইয়া বলিল, যাব যাব যাব। চলো এখনই বেরিয়ে পড়ি দাদা, হঠাৎ যদি এসে পড়ে। বিন্দুর যেন এক মিনিটও সবুর সইবে না। এত কাল এখানে সে কেমন করিয়াছিল কে জানে। গাড়িতে শশী তাহাকে এই কথাই জিজ্ঞাসা করিল। পথের পাশে সাজানো দোকানের দিকে চোখ রাখিয়া বিন্দু বলিল, ভেবেছিলাম ক্ষমা করবে। এতকাল পরে এ কি প্রত্যাবর্তন বিন্দুর! গহনা কই, কাপড় কই, মোট বহর কই। গ্রামের লোক অবাক মানিল। বিন্দুকে জ্বালাতনও কম করিল। ব্যাপারটা বুঝিবার জন্য সকলেই উৎসুক। জেরায় জেরায় বাহিরে পুরুষদের এবং ভেতরে মেয়েদের জীবন অতিষ্ঠ হইয়া উঠিল। শশী আর বিন্দু নিজে ছাড়া কেহ কিছু জানিত না, কেহ কিছু জানিতেও পারিল না। তাই মুখে মুখে নানা কথা প্রচলিত হইয়া গেল। সেন দিদি বিন্দুকে যন্ত্রণা দিল সবচেয়ে বেশি। শশীকে অবাক করিয়া কিছুদিন হইতে সেন দিদি হামেশা এ বাড়িতে আসিতেছিল। গোপালের সঙ্গে তার যেন একটা সন্ধি হইয়াছে। কুর্তায় ভুঁড়ি ঢাকিয়া গোপাল তামাক টানে, অদূরে পিঁড়ি পাতিয়া বসিয়া সেনদিদি তার সঙ্গে করে আলাপ। সেনদিদির দাগি মুখ আর কানা চোখ দেখিয়া গোপালেরও যেন একটা রোগ আরাম হইয়া গিয়াছে। আজকাল সে প্রসন্ন প্রশান্ত। গ্রাম্য রমণীর আবেগপূর্ণ মমতার সেনদিদি শশীকে আকর্ষণ করিত বটে, এবং লাবণ্যবতীর স্নেহ স্বভাবতই মানুষ একটু বেশি পছন্দ করে বলিয়া সে মমতা দামিও ছিল শশীর কাছে। কিন্তু এ কথা শশী কখনো বিশ্বাস করে নাই যে পড়ন্ত সূর্যের মতো শেষ যৌবনের অত্যাশ্চর্য রূপের অস্ত্রে ছেলেকে বশ করিয়া গোপালের ওপর একটা উপযুক্ত প্রতিশোধ গ্রহণের একটু ইচ্ছাও সেনদিদির ছিল। গোপালের বাঁকা মন, বাঁকা মানে খুজিত। তাই সেনদিদির বর্তমান শ্রীহীনতায় গোপালের প্রসন্ন ভাব শশী বুঝিতে পারে না সেনদিদির আসা যাওয়া। চিরকাল যে শত্রুতা করিয়াছে, ক্ষতি করিয়াছে অপূরণীয়, তার সঙ্গে বসিয়া সেনদিদি যে গল্প করিতে পারে, শশীকে তা যেন অপমান করে। মাঝে মাঝে হাসির কথাও বুঝি বলে গোপাল, কারণ সেনদিদির কুশ্রী মুখখানা অনিন্দ হাসিতে ভরিয়া যাইতেও দেখা যায়। শশী জানে খুব অল্প বয়সে সেনদিদির ভার গোপালের ঘাড়ে পড়িয়াছিল। তারপর কত টাকার বিনিময়ে সেনদিদিকে গোপাল যামিনীর কাছে বিসর্জন দিয়াছিল তাও শশী জানে, 150 টাকা। গোপালের গ্রাম্য রসিকতায় সেই সেনদিদি আজ এমন অকুণ্ঠ হাসি হাসিতে পারে ভাবিলে গ্রামের উপরেই শশীর বিতৃষ্ণা যেন বাড়িয়া যায়। বিন্দুকে সেনদিদি একদিন একাই প্রায় 3 ঘণ্টা কুণ্ঠাসা করিয়া রাখিল। বাক্যহারা মেয়েটাকে কত কথাই সে যে বলিল তার ঠিক ঠিকানা নাই। বিন্দু বেশিরভাগ কথার জবাব পর্যন্ত দিল না। তাতে
দমিবার পাত্রী সেনদিদি নয়, নিজের প্রশ্ন করিয়া নিজেই একটা পছন্দসই জবাব আবিষ্কার করিয়া বিন্দুর সম্বন্ধে নিজের কাল্পনিক জ্ঞানকে সে অবাধে আগলাইয়া লইয়া গেল। মোট কথা দাঁড়াইল এই, নন্দ আর একটা বিবাহ করিয়া বিন্দুকে খেদাইয়া দিয়াছে। নন্দর তাহলে 3টে বিয়ে হলো না দিদি? কি মানুষ নন্দ! শশী বুঝি খবর পেয়ে আনতে গিয়েছিল? তাই তো বলি, হঠাৎ কেন শশী কলকাতা গেল? কি জানি কি জানি দিদি, তোর অমন অদেষ্ট হয়েছে। এমনই আবেগপূর্ণ মমতা সেনদিদির। কানা চোখ ভরিয়া তাহার অশ্রু টলমল করিতে লাগিল। কুসুম যেদিন শশীর ঘর দেখিয়া গিয়াছিল, তারপরে নির্জনে কুসুমের সঙ্গে শশীর আর দেখা হয় নাই। একদিন ভোরবেলা সেই জানালা দিয়া কুসুম তাহাকে ডাকিয়া তুলিল। শশী উঠিয়া দেখে গোলাপের সেই চারাটিকে আজও কুসুম পায়ের তলে চাপিয়া দাঁড়াইয়াছে। কাঁটা ফুটিবার ভয়ও কি নাই কুসুমের মনে? আজও চারাটা মারিয়া দিলা বউ, কত কষ্টে বাঁচিয়েছি সেবার। ইচ্ছে করেই দিয়েছি ছোটবাবু, চারার জন্য এত মায়া কেন? দরকার আছে, তবু ডাকতে আসতে হবে। রাগ হয় না মানুষের? শশী বলিল, কি দরকার বউ? কুসুম বলিল, তালপুকুরে আসুন একবার বলছি। শশী তালপুকুরে গেল। কনকনে শীতে তাল গাছগুলি পর্যন্ত যেন অসার হইয়া গিয়াছে। পুকুরের অনেকখানি উত্তরে একটা তাল গাছ মাটিতে পড়িয়াছিল। শশীকে কুসুম সেইখানে লইয়া গেল। নিজে তাল গাছের গুঁড়িতে জাঁকিয়া বসিয়া হুকুম দিয়া বলিল, বসুন ছোটবাবু, অনেক কথা, সময় নেবে বলতে। শশী কিছু বলিল না। কুসুমের অনেকখানি তফাতে বসিল। কুসুম যেন একটু অবাক হইয়া গেল প্রথমে, তারপর হঠাৎ লজ্জায় মুখখানা তার লাল হইয়া উঠিল। বিন্দুর ব্যাপারটা শুনিবার জন্য কুসুম শশীকে এইখানে ডাকিয়া আনিয়াছে। কৌতূহলের বশে এতক্ষণ তাহার খেয়ালও হয় নাই যে চুপি চুপি শশীকে এখানে ডাকিয়া আনিলে কতখানি উপযাচিকা অভিসারিকার মতো কাজ করা হয়। তারপর বিন্দুর কথা জিজ্ঞাসা করিয়া কুসুম শশীকে একটু অবাক করিয়া দিল। খেয়ালি কম নয় কুসুম। বিন্দুর কাহিনী শুনিবার জন্য এত কাণ্ড, ও কথা সে তো যেখানে খুশি বলিতে পারিত কুসুমকে। ওর কথা শুনে কি করবে বউ? কুসুম সবিস্ময়ে বলিল, আমাকে বলবেন না? শশীর গোপন কথা কুসুমকে না বলার মতো সৃষ্টি ছাড়া ঘটনা যেন আর নাই। জীবনে আজ প্রথম শশী কুসুমের একটা আশ্চর্য দিক আবিষ্কার করিয়া অভিভূত হইয়া গেল। একটি বালিকা আছে কুসুমের মধ্যে, মতির চেয়েও যে সরল, মতির চেয়েও নির্বোধ। সংসারকে দেখিয়া শুনিয়া কুসুমের যে অংশটা বড় হইয়াছে, এই বালিকা কুসুমটি তার আড়ালে বাস করে। সংসারকে যখন সে ভুলিয়া যায়, জীবনের যত দায়িত্ব, যত জটিলতা আছে, কিছুই তখন তাহার নাগাল পায় না। তখন তাহার এই বিস্ময়কর দিকটা চোখে পড়ে। শশী বুঝিতে পারে এতকাল কুসুমের যেসব পাগলামি সে লক্ষ্য করিয়াছে, ওর শান্ত সহিষ্ণু ও গম্ভীর প্রকৃতির সঙ্গে যা কোনোদিন খাপ খাওয়ানো যায় নাই। সে সব বহু দূর অতীতের ছেলে মানুষ কুসুমের কীর্তি। কুসুমের এখনকার পরিণত দেহ, মনে যার অস্তিত্ব কল্পনা করাও কঠিন। বিন্দুর কথা ধীরে ধীরে শশী সব বলিয়া গেল। বলিতে বলিতে সে অন্য মনস্ক হইয়া গেল মাঝে মাঝে। কি রহস্যময়ী আজ তাহার মনে হইতেছে কুসুমকে। কুসুম যখন সেদিন দুপুরে তার ঘর দেখিতে গিয়াছিল, সেদিন প্রথম শশীর মনে হইয়াছিল গত কয়েক বছর ধরিয়া কুসুমের যত খাপছাড়া ব্যবহার সে লক্ষ্য করিয়াছে, সব তাহার মন ভোলানোর জন্য বয়স্কা রমণীর প্রণয় ব্যবহার। বড় দুঃখ হইয়াছিল সেদিন শশীর। নিজের মনকে সে মহার্ঘ মনে করে। সে মন যেন বিকাইয়া গিয়াছিল কানাকড়ির দামে। শশী এখন তৃপ্তি বোধ করিল। তাই যদি হইত, কুসুমের সংস্পর্শে সে বছরের পর বছর কাটাইয়া দিয়াছিল। একদিনও সে কি টের পাইল না কুসুম কি চায়? একটি নারী মন ভুলাইতে চাহিতেছে, এটুকু বুঝিতে কি 7 বছর সময় লাগে মানুষের? এই কুসুমের মধ্যে যে কুসুম
কিশোরী বয়সী। সে শুধু খেলা করিত শশীর সঙ্গে। শশী তো চিনিত না, তাই ভাবিত এত বয়সে পাগলামি গেল না কুসুমের। তালবন হইতে শশী সেদিন হালকা মনে বাড়ি ফিরিল। কুসুমকে বিন্দুরও ভালো লাগিল। কুসুমের কৌতূহল মিটিয়াছিল। বিন্দুর কলিকাতার জীবন সম্বন্ধে সে কোনো কথা তুলিল না। সাধারণ নিয়মে বিন্দু বাপের বাড়ি আসিয়াছে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই, এমনই ভাব দেখাইয়াছিল কুসুম। বিন্দুর কাছে সে অনেক সময় আসিয়া বসে, নানা কথা বলিয়া বিন্দুকে ভুলাইয়া রাখিতে চেষ্টা করে। ওসব পারে সে। সব মিথ্যা জড়াইয়া জমজমাট উপভোগ্য কাহিনী রচনা করিতে কুসুম অদ্বিতীয়া। অপরূপ ভ্রান্তি সৃষ্টি করিবার কৌশল সে জানে চমৎকার। বলে, শহর থেকে শখ করে গায়ে তো এলে ঠাকুরঝি, মরবে ভুগে ম্যালেরিয়ায়। দুবার কাঁপুনি দিয়ে জ্বর এলে বাপের বাড়িকে পেন্দাম করে কর্তার কাছে ছুটবে তখন। গোপাল রাগারাগি করিল। শশীর সঙ্গে তার কলহ হইয়া গেল। চেঁচামেচি করিয়া সে বলিতে লাগিল যে এমন কাণ্ড জীবনে সে কখনো দেখে নাই। স্ত্রীকে মানুষ নিজের খুশি মতো অবস্থায় রাখিবে, এই তো সংসারের নিয়ম। মারধর করিলে বরং কথা ছিল, কিছুই তো নন্দ করে নাই। যা সে করিয়াছে বিন্দুর তাতে বরং খুশি হওয়া উচিত ছিল। স্ত্রীকে ভিন্ন বাড়িতে হীরা জহরত দিয়া মরিয়া রাখিয়া, চাকর দারোয়ান রাখিয়া দিয়া কেহ যদি নিজের একটা খাপ ছাড়া খেয়াল মিটাইতে চায়, স্ত্রীর সেটা ভাগ্যই বলিতে হইবে। স্বামীর সে অধিকার থাকিবে বই কি। মদ খায় নন্দ? সংসারে কোন বড় লোকটা নেশা করে না শুনি? হ্যাঁ, তখন বলিতেই হইতো, অত কষ্টে বড়লোক জামাই জোগাড় না করিয়া একটা ঘরের হাতে মেয়েকে সঁপিয়া দিত গোপাল, টের পাইত মজাটা। কেন ওকে তুই নিয়ে এলি শশী? তোর করতালি ঘোরা কেন? ছেলে খেলা নাকি এসব? হ্যাঁ, রেখে আয় গে, আজ কি চলে যা। তা হয় না বাবা, আপনি সব জানেন না। জানলে বুঝতেন ওখানে বিন্দু থাকতে পারে না। এতকাল ছিল কি করে? সে কথা ভাবিলে শশীও কি কম আশ্চর্য হইয়া যায়? গোপাল মেয়েকে জিজ্ঞাসা করে, গয়নাগাটি জিনিসপত্র কি করে এলি? আনিনি বাবা। কেন? কেন আননি? কেন? আমার কি ছিল যে আনব? আনলে চোর বলে জেলে দিত। শুনিয়া গোপাল রাগিয়ে ওঠে। জেলে দিত? গোপাল দাসের মেয়েকে এত সহজে কেউ জেলে দিতে পারে না। তোরা সব কটা ছেলে মানুষ, কাঁচা বুদ্ধি তোদের, তোরা ঢের কষ্ট পাবি, এই আমি বলে রাখলাম। গোলমাল করার ফল হইল এই, শশীর সঙ্গে গোপালের আবার কথা বন্ধ হইয়া গেল। ছেলের সঙ্গে এরকম মতান্তর গোপালের বাৎসল্যের জগতে মতান্তরের সমান। বড় কষ্ট হয়, দিন যায়, কলহ মেটে না। গোপাল উসখুস করে। ছেলে যেন আকাশের দেবতা হইয়া উঠিয়াছে, নাগাল পাওয়া কঠিন। শেষে গোপাল নিজেই একদিন মরিয়া হইয়া শশীর ঘরে যায়। শশী মোটা ডাক্তারি বইটা নামাইয়া রাখিলে সেটা সে টানিয়া লয়, পাতা উল্টায়। আর ছেলের এত মোটা বই পড়িবার অমানসিক প্রতিভায় সুস্পষ্ট গর্ববোধ করে। বলে, যতক্ষণ বাড়িতে থাকো বই পড়ে সময় কাটাও। শরীর তোমার খারাপ হয়ে যাচ্ছে শশী, এত পড়ো কেন? পরীক্ষা তো নেই। আগে তো এরকম পড়তে না দিন রাত। ডাক্তারের সর্বদা নতুন বিষয় জানতে হয়, শশী বলে। যা তুমি জানো শশী, গায়ে ডাক্তারি করার পক্ষে তাই ঢের। শহরে গিয়ে যদি বসি কখনো। কি বিচিত্র চক্র কথোপকথনের। বিন্দুর কথা আলোচনা করিতে আসিয়া কি কথা উঠিয়া পড়িল দেখো। শহরে গিয়া ডাক্তারি করার মতলব আছে নাকি শশীর? তাই এত পড়াশোনা? গোপাল বিবর্ণ হইয়া যায়। এই গ্রামে একদিন কুড়ে ঘরে গোপালের জন্ম হইয়াছিল। এইখানে একদিন সে ছিল পরের দুয়ারে অন্যের কাঙাল। আজ সে এখানে দালান দিয়াছে। একবেলায় তার দাওয়ায় পাত পড়ে 30 খানা। চারিদিকে ছড়ানো টাকা, ছড়ানো জমি জায়গা, ঘরে বাইরে এখানে তাহার আদর্শ বাঙালি জীবনের বিস্তার। এইখানে মরিতে হইবে তাহাকে। শশী এখানে থাকিবে না, অনুসরণ করিবে না তাহার পদাঙ্ক।
গোপাল ব্যাকুল হইয়া বলে, ও সব সর্বনেশে কথা মনে এনো না শশী। শশী বলে, সময় সময় মনে হয় শহরে বসলে পয়সা বেশি হতো, ছাই হতো। শহরে ঢের বড় বড় ডাক্তার আছে, তুমি সেখানে পাত্তেও পাবে না শশী। এখানে মন্দ কি হচ্ছে তোমার? তাছাড়া ডাক্তারিতে পয়সা না এলেও তোমার চলবে, জমি জমা দেখবে, সুদ গুনে নেবে। ডাক্তারিতে কিছু হয় ভালো, না হয় না হবে। গায়ে আর ডাক্তার নেই, অচিকিৎসেই মরে গ্রামের লোক, সেটাও তো দেখতে হবে। বড় তুই স্বার্থপর শশী। গোপাল পালায়, কি বলিতে কি বলিয়া ফেলিবে, আবার হয়তো 15 দিন কথা বন্ধ থাকিবে ছেলের সঙ্গে। খানিক পরে গোপাল আবার শশীর ঘরে ফিরিয়া যায়, বলে, চাবিটা ফেলে গেলাম নাকি রে? শশী বলে, চাবি? এই যে এই যে আপনার পকেটে চাবি। চাবির ভারে কর্তার পকেটটা ঝুলিয়াই আছে বটে। গোপাল অপ্রতিভ হইয়া যায়। পদে পদে জব্দ করে কি ছেলে? খানিক সে চুপ করিয়া বসিয়া থাকে, তারপর করে কি, হঠাৎ অন্তরঙ্গভাবে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে শশী, গায়ে তোর মন টিকছে না কেন বলতো? গায়ের ছেলে তুই, মন টিকবে না কেন? তবে যে শহরে যাবার কথা বলছিস? ঠিক করিনি কিছু, কথাটা মনে হয় এইমাত্র। শশীর শান্ত ভাব দেখিয়া নিজের উত্তেজনায় আর এক দফা অপ্রতিভ হয় গোপাল। ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়, ঘাতক নয়, উপরালা নয়। কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের ভগবান জানে। একদিন নন্দর একখানা পত্র আসিল বিন্দুর নামে, লিখিয়াছে, চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে ফিরিয়া গেলে এবারের মতো ক্ষমা করিবে। শশী আগুন হইয়া বলিল, ক্ষমা? তাকে কে ক্ষমা করে ঠিক নেই। কোন সাহসে ক্ষমার কথা লেখে? তুই যেন ভদ্রতা করে চিঠির জবাব দিতে বসিস না বিন্দু। জবাব দেব না? শশী অবাক হইয়া বলিল, জবাব দেবার ইচ্ছা আছে নাকি তোর? সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এলি, চিঠির জবাব দিবি কি রকম? বিন্দু বলিল, দেব না দাদা। দেব কিনা জিজ্ঞেস করলাম। এও জিজ্ঞেস করতে হয়? বিন্দু ম্লান ভাবে হাসিল, মনটা বড় নরম হয়ে গেছে দাদা, একেবারে সাহস নেই, নিজে নিজে কিছু ঠিক করতে পারি না। নইলে দেখ না, আগে কি পালিয়ে আসতে পারতাম না আমি? একখানা চিঠি লিখিয়া নন্দ তার সারা শব্দ দিল না। শীতের দিনগুলি তাড়াতাড়ি কাটিয়া যাইতে লাগিল। কুসুমের সঙ্গে শশীর কদাচিৎ দেখা হয়। দেখা করিবার জন্য কোনো পক্ষেই যেন তাড়া নাই। তাছাড়া শশী বড় ব্যস্ত। শীতকালে গ্রামে অসুখ বিসুখ কিছু কম থাকে বটে, সে শুধু অন্য সময়ের তুলনায়। কিছুদিন আগে বাজিতপুরের হাসপাতালের ডাক্তারের সঙ্গে শশী আলাপ করিয়া আসিয়াছিল। কলিকাতায় পড়িবার সময় ডাক্তারটির সঙ্গে মুখ চেনা ছিল শশীর। তাকে সে বলিয়া আসিছিল, হাসপাতালে কোনো অসাধারণ রোগী আসিলে শশীকে তিনি যেন একটা খবর দেন। শুধু বই পড়িয়া শেখা যায় না, মাঝে মাঝে শশী বাজিতপুরে যায়। বড় রকমের অপারেশন দেখিবার সুযোগ থাকিলে নিজের রোগীদের কথা ভুলিয়া 2-1 দিন সেখানে থাকিয়া আসে। কুসুম নালিশ করে না। কি যেন হইয়াছে কুসুমের, বোধহয় ভুলিয়া গিয়াছে নালিশ করিতে। এমন অন্য মনস্কতা মাঝে মাঝে আসে বই কি মানুষের, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেও যাতে ভুল হইয়া যায়। ফাল্গুনের গোড়ায় হঠাৎ একদিন কুমুদ আসিয়া হাজির। কদিন থাকতে দিবি শশী? যতদিন থাকবি। শশী খুশি হয়। সত্যি থাকবি? থাকবো বলে এলাম, ভালো লাগলে থাকবো। শশী হাসিল, ভালো লাগার মতো কি বা আছে গায়ে? ডোবা জঙ্গল আর মুখ্য মানুষ। ভালো না লাগিলেও থাকিস কুমুদ, কিছুদিন। সঙ্গীর অভাবে বড় চিন্তাশীল হয়ে উঠেছি। কুমুদ বলিল, সঙ্গীর অভাব? বিয়ে কর না। শশীর হাসি দেখিয়া কুমুদ গম্ভীর হইয়া বলিল, ঠাট্টা করছি না শশী, সত্যি তোর বিয়ে করা দরকার। শান্ত হিসেবি সাধারণ সংসারী মানুষ তুই। সাধারণ মানুষের জীবন
যেমন হয় তোরও তেমনি হওয়া দরকার। অন্যরকম করে বাঁচতে গেলে তুই সুখী হতে পারবি না। শশী বলিল, তুই তো এরকম ছিলি না কুমুদ, এসব কি পরামর্শ দিচ্ছিস? আমার ঘরে থাকবি নাকি অন্য একটা ঘরের ব্যবস্থা করব? কুমুদ বলিল, ভিন্ন ঘর হলে মন্দ হয় না শশী। 2-4 ঘন্টা একা না থাকতে পারলে কি চলে? কবিতা লিখিস? হ্যাঁ? না, ঠিক মতো বাঁচতেই জানি না, কবিতা লিখব? লিখতে লজ্জা করে। কুমুদ লজ্জায় কবিতা লেখে না, এটা আশ্চর্য মনে হয়। জীবনে সে কি চায় আজও কি কুমুদ তাহা বুঝিতে পারে নাই? জীবনকে লইয়া আজও সে পরীক্ষা করিয়া চলিতেছে। কোন সাগরে মুক্তা আরোহণ করিবে তারই অন্বেষণে 7 সাগরে ভাসিয়ে বেড়াইতেছে। এর চেয়ে বিস্ময়কর কিছু নাই যে শান্ত আর বন্য কোনো মানুষই জীবনের রহস্য ভেদ করিয়া সেই চিরন্তন স্থিতির খোঁজ পায় না যা অপরিবর্তনীয় হলেও চলে। সেখানে অভিনবত্ব কাম্য নয় মানুষের। শশীর মতো জীবনকে কুমুদ আজ মন্থর করিতে চায়, আর শশী প্রার্থনা করে কুমুদের অতীত দিনের উত্তপ্ত উচ্ছল জীবনের আবর্ত সুখ যে তাতে বিশেষ হইবে না তা জানে শশী, তবু মন কেমন করে। কুমুদ যে কেন গাওদিয়ায় আসিয়াছে শশী ঠিক তাহা বুঝিয়া উঠিতে পারিতেছিল না। কতদিন থাকিবে তাই বা কে জানে। জিজ্ঞাসা করিলে কুমুদ সেই একই জবাব দেয়, যতদিন থাকতে দিবি। এ কথার কোনো মানে হয় না। সে যদি 6 মাস 1 বছরও এখানে থাকিয়া যায়, শশী কি তাহাকে বলিবে যে এবার তুমি বিদেয় হও? কুমুদের মধ্যে একটা নতুন পরিবর্তন এবার শশীর চোখে ধরা পড়িতেছিল। সেবার তাহার মুখ চোখে কথায় ব্যবহারে যাত্রা দলের অধপতনের পরিচয় ছিল স্পষ্ট। এবার সে যেন বহুদিন আগেকার মতো কবি ও ভাবুক হইয়া উঠিয়াছে। কেবল পুরনো দিনের মতো এবার আর তাহার বিদ্রোহী উদ্ধত ভাব নাই। কি যেন সে ভাবে, কি এক রসালো ভাবনা। চোখে দৃষ্টি তাহার হইয়া আসে ঔৎসুক এবং একান্ত বেমানান ভাবে। সেই সঙ্গে মুখে ফুটিয়া থাকে গভীর সন্তোষ। তাছাড়া গাওদিয়ার মাঠে ঘুরিয়া বেড়ানোর মধ্যে কি রস সে আবিষ্কার করিয়াছে সেই জানে। সময় নাই, অসময় নাই, কোথায় যেন চলিয়া যায়। একদিন শশী জিজ্ঞাসা করিল, বিনোদিনী অপেরার কি হলো রে কুমুদ? কুমুদ বলিল, ও দলটা ছেড়ে দিয়েছি। বৈশাখ মাসে সরস্বতী অপেরা বলে আর একটা দলে ঢুকব। কথাবার্তা সব ঠিক হয়ে আছে। এরা মাইনে অনেক বেশি দেবে। এখনই যোগ দেবার জন্য ঝুলোঝুলি করছিল, কিন্তু পাঠ বলে বলে কেমন বিরক্তি জন্মে গেছে ভাই। তাই ভাবলাম কটা মাস একটু বিশ্রাম করে নেই। কে জানে এ কথা সত্য কি মিথ্যা। শশীর মনে একটা সন্দেহ উকি দিয়া যায়। সে ভাবে যে হয়তো বিনোদিনী অপেরা হইতে কুমুদকে বিদায় করিয়া দিয়াছে। কোথাও কিছু সুবিধা করিতে না পারিয়া সে আসিয়া আশ্রয় লইয়াছে এইখানে। সরস্বতী অপেরার কথাটা বানানো, টাকা কড়ি কিছুই হয়তো কুমুদের নাই। একদিন শশী বলিল, আমায় গোটা 15 টাকা দিবি কুমুদ? হাতে নগদ টাকা নেই, একজনকে দিতে হবে। কুমুদ তাহার সুটকেস খুলিল, এখন ওখন হাতটাইয়া বলিল, আমার মানি ব্যাগ? শশী ভাবিল, এবার মানি ব্যাগ তোমার চুরি যাবে। কি কুমুদ, আমার সঙ্গেও শেষে তুই ছলনা আরম্ভ করলি? কিন্তু না, ব্যাগ আছে। জামাকাপড় নামাইয়া খুঁজতে ব্যাগটা বাহির হইয়া পড়িল। কুমুদ বলিল, তোর কাছে রেখে দেবো ভেবে একেবারে ভুলে গিয়েছি ভাই। চুরি গেলেই হয়েছিল আর কি। যা দরকার নিয়ে রেখে দে ব্যাগটা তোর কাছে। ব্যাগটা হাতে করিতে শশী লজ্জাবোধ করিল। কত আছে? কে জানে কত আছে, গুনে দেখ। তারপর একদিন পুকুর ডোবা জঙ্গল ভরা গাওদিয়া গ্রামে কুমুদের আত্মনির্বাসনের কারণটা জানা গেল। শশী বিবর্ণ হইয়া বলিল, তুই কি বলছিস কমুদ? বিয়ে করবি? ওইটুকু মেয়ে? কুমুদ বলিল, বিশেষ ছোট নয়, তাছাড়া ছোটই ভালো। বিয়ে যদি করব, ধাড়ি মেয়ে বিয়ে করব কেন, কোন দুঃখে? শশীর রাগ হইতেছিল, কেমন একটা জ্বরও সে বোধ করিতেছিল। বলিল, তুই তবে এই জন্য এসেছিস কুমুদ বন্ধুর বাড়ি বিশ্রামের ছল করে? কুমুদ বিস্মিত হইয়া বলিল, বিচলিত হয়ে পড়লি যে শশী তুই?
খুব কি একটা অন্যায় করতে বসেছি আমি? ছন্নছাড়ের মতো ভেসে ভেসে বেড়াচ্ছিলাম। বিয়ে করে সংসারী হব, এতে তোর খুশি হয় তো উচিত। বাংলাদেশে তুই আর বিয়ে পেলি না কেন? মতি কি দোষ করেছে? ওইটুকু মেয়ে, একটা মুখ্য গেও মেয়ে। কুমুদ একটু হাসিল। তুই যে কার দিক টানছিস বুঝে উঠতে পারছি না রে শশী। মতি মুখ্য গেও বটে, আমিও তো যাত্রা দলের সং। কুমুদের হাসি দেখিয়া শশী আরো রাগিয়া গেল। এই জগতে কিছুই যেন কুমুদের কাছে গুরুতর নয়। যখন যা খেয়াল জাগে খেলার ছলেই যেন তা করিয়া ফেলা যায়। জীবনে যেন মানুষের নিয়ম নাই, বাঁচিবার রীতি নাই। মনে রাগ চাপিয়া বিচারকে রায় দেওয়ার ভঙ্গিতে শশী বলিল, এসব দুর্বুদ্ধি ছেড়ে দে কুমুদ। যাত্রা দলের সংসদে থাকতে তোকে কে বলেছে? সরস্বতী অপেরায় ঢুকে আর কাজ নেই, ফিরে যা তোর কাকার কাছে। কাকার তোর অত বড় মাইকার কারবার, একটা ভালো রকম কাজ তোকে তিনি দিতে পারবেন না? তখন সমান ঘরের কত ভালো ভালো মেয়ে পাবি, তোর উপযুক্ত সঙ্গিনী হতে পারবে। খেয়ালের বশ একটা গেও মেয়েকে বিয়ে করে কেন জ্বলে মরবি আজীবন? কুমুদ বলিল, কাকার দুটো গ্রেট ডেন কুকুর আছে জানিস? শশী অবাক হইয়া বলিল, না। কাকার বাড়ির গেটের ভেতর ঢুকলে কুকুর দুটো তিনি লেলিয়ে দেবেন। কথাটা হইতেছিল শশীর ঘরে সন্ধ্যার পর। ঘরে 7 টাকা দামের একটা টেবিল ল্যাম্প জ্বলিতেছিল। এত আলোতে পরস্পরের মুখের দিকে চাহিতে তাদের যেন কষ্ট হইতে লাগিল। রাগ শশীর মনে বেশিক্ষণ টেকে না। খানিক চুপ করিয়া থাকিয়া সে বলিল, মতিকে তোর ভালো লাগলো কুমুদ? বিশ্বাস হতে চায় না। প্রথমে আমারও হয়নি। সেবার যখন চলে গেলাম কে জানতো ওর জন্য আবার ফিরে আসতে হবে। তারপর কুমুদ তালপুকুরের পাড়ে অবোধ গ্রাম্য বালিকার সঙ্গে তার ভালোবাসার জন্ম ইতিহাস ধীরে ধীরে শশীকে শুনাইয়া দিল। অতটুকু মেয়ে মতি, তার যে এমন একটি মন থাকিতে পারে যাহাতে অতুল স্নেহের সঞ্চার সম্ভব তা কি কুমুদ জানিত? সরল মনের স্নেহ ছাড়া আর সবই যে ফাঁকি মানুষের জীবনে। মতি কুমুদকে শিক্ষা দিয়াছে। সত্য কথা বলিতে কি, এই অপূর্ব অভিজ্ঞতা কুমুদ তো কোনোদিন কল্পনাও করে নাই। শুনিতে শুনিতে শশীর বিস্ময়ের সীমা থাকে না। মতি, ওই একরূপটি নোংরা মেয়েটা গোপনে গোপনে এত ভালোবাসিয়াছে কুমুদকে। শশীর মনে হয় সব কুমুদের বানানো দিবাস্বপ্ন কল্পনা। মুখে মুখে গীতগোবিন্দের মতো যে মহাকাব্য কুমুদ রচনা করিয়া চলিয়াছে, মতি কি কখনো তার নায়িকা হইতে পারে? সেদিন অনেক রাত্রি অবধি শশী ঘুমাইতে পারিল না। কুমুদের সঙ্গে মতির বিবাহ কেমন করিয়া উহা ঘটিতে দেওয়া যায়? চিরদিন কুমুদ ছন্নছড়া যাযাবরের জীবনযাপন করিয়াছে। সাময়িক একটা নীড় প্রেম তার মধ্যে দেখা দিলেও এটা যে স্থায়ী হইবে বিশ্বাস করা কঠিন। তাছাড়া মতির মূর্খতা এবং গ্রাম্যতা অসহ্য হইয়া উঠিতে কুমুদের বোধ হয় 6 মাস সময়ও লাগিবে না। কি উপায় হইবে মতির তখন? কুমুদ কষ্ট দিলে, ত্যাগ করিলে নিরীহ বোকা মেয়েটার জীবন যে দুঃখে ভরিয়া উঠিবে, কে তার দায়িত্ব গ্রহণ করিবে? একদা প্রিয় বস্তুগুলি জীবন হইতে ছাঁটিয়া ফেলায় যে স্বভাব কুমুদের। পরদিন কুমুদকে সেই বিষয় প্রশ্ন করিল। বলিল, মতিকে তোর বেশি দিন ভালো লাগবে কেন কুমুদ? মতিকে আমার চিরদিন ভালো লাগবে। কি করে লাগবে তাই ভাবছি। কুমুদ বলিল, শশী, তুই কি ভাবিস বিয়ের পরেও মতি এমনই থাকবে? ওকে আমি মনের মতো করে গড়ে তুলব না? খনি থেকে তোলা হীরের মতো ওকে আমি গ্রহণ করছি। নিজে কাটবো, ঘষবো, মাজবো, উজ্জ্বল করে তুলবো। ওর মনের কোনো গড়ন নেই, তাই ওকে বিয়ে করতে আমার এত আগ্রহ। ওর মনকে আমি গড়ে নেব। আমার সঙ্গিনী হতে পারে এমন মেয়ে জগতে নেই ভাই। সঙ্গিনী আমার সৃষ্টি করে নিতে হবে আমাকেই। শশীর অর্ধেক মন সংসারী, হিসাবী, সতর্ক। এসব বড় বড় কথা শুনিলে তার বিরক্তি জন্মে। মনের মতো গড়িয়া তুলিতে গেলে মানুষ যে মনের মতো হয় না, এইটুকু জ্ঞান কি কুমুদের নাই? পরের চেষ্টায় মনের যে বিকাশ তাহা অস্বাভাবিক, অপ্রীতিকর। মতিকে ছাঁচে ঢালিয়া একটা সৃষ্টি ছাড়া অদ্ভুত জীবে পরিণত করিবার ধৈর্য কুমুদের থাকিবে কিনা সন্দেহ।
থাকিলেও সেই পরিবর্তিত মতিকে কি তাহার ভালো লাগিবে? কিভাবেই বা মতিকে সে গড়িয়া তুলিবে? লেখাপড়া, গান বাজনা, ছবি আঁকা, শুধু এই সব শিক্ষা তাকে দেওয়া সম্ভব। তার অতিরিক্ত আর কি করিতে পারিবে কুমুদ? মতির নিজস্ব সত্তাটুকু পর্যন্ত কুমুদ যদি তাকে দান করে, স্বতন্ত্র সম্পূর্ণ মানুষ হিসাবে মূল্য থাকিবে মতির? কুমুদ এত জানে, এটুকু জানে না যে প্রিয়াকে মানুষ গড়িয়া লইতে পারে না। মেয়ের মতো যাকে শিখাইয়া পড়াইয়া মানুষ করা যায়, তাকে বসানো চলে না প্রিয়ার আসনে। ভাবিয়া শশী কিছু ঠিক করিতে পারে না। একসময় সে খেয়াল করিয়া অবাক হয় যে মতির সঙ্গে কুমুদের ভালোবাসার খেলাটা তাহার বিশেষ খাপছাড়া মনে হইতেছে না। ওদের বিবাহের কথাটাই তার কাছে সৃষ্টি ছাড়া কাণ্ডের মতো ঠেকিতেছে। মতিকে নষ্ট করিয়া কুমুদ যদি চলিয়া যাইত, শশীর দুঃখের সীমা থাকিত না। তবু যেন মনে হইত অস্বাভাবিক কিছু ঘটে নাই। দুজনের মধ্যে যে দুস্তর পার্থক্য, তাহাতে দুদিনের নিন্দনীয় ঘনিষ্ঠতা ছাড়া আর কি সম্পর্ক তাহাদের মধ্যে হওয়া সম্ভব? ওদের বিবাহ অবাস্তব, অর্থহীন। এই চিন্তায় শশী লজ্জা পায়। মতির জন্য তার মনে বাৎসল্য মেশানো এক প্রকার আশ্চর্য মমতা আছে। মতিকে কুমুদের বউ হওয়ার অনুপযুক্ত মনে করিতে তাহার কষ্ট হয়। সেদিন বিকালে মতির সঙ্গে শশীর দেখা হইল। মতি এক ডালা কুমড়া ফুল লইয়া তাহাদের বাড়ি আসিয়াছিল। শশীকে সে কথাটা জানানো হইয়াছে। কুমুদ হয়তো মতিকে এ সংবাদ দিয়াছিল। শশীকে দেখিয়া মুখখানা তাহার রাঙা হইয়া উঠিল। তারপর একটু হাসিল মতি। হঠাৎ লজ্জা পাইলেই বয়সে ঠোঁটে একটু হাসির ঝিলিক দেয়া যায়। মতির মুখখানা আজ শশীর অসাধারণ সুন্দর মনে হইল। সে ভাবিল হয়তো কুমুদ ভুল করে নাই, হয়তো সত্যি একদিন সে মতিকে রূপে গুণিয়ে অতুলনীয়া করিয়া তুলিবে। মতি চলিয়া গেলে কুমুদের এই শক্তিতে কিন্তু শশীর আর বিশ্বাস হইল না। খনিগর্ভের হীরার মতোই বটে মতি, তাকে একদিন অনুপমা ও জ্যোতির্ময়ী করিয়া তোলাও সম্ভব, কিন্তু কুমুদ তাহা পারিবে না। ভবিষ্যতে স্বপ্ন দেখিবার প্রতিভা আছে কুমুদের, স্বপ্নকে সফল করিবার তপস্যা নাই। মতির মুখের পেলবটকে দুদিনে সে দুঃখের রেখা আনিয়া দিবে। মনটা শশীর খারাপ হইয়া থাকে। কুমুদের প্রতি সে বিতৃষ্ণা বোধ করে সীমাহীন। এ কি বন্ধুর কাজ? বন্ধুর বাড়ি আসিয়া তাহার স্নেহের পাত্রীর সঙ্গে গোপনে ভালোবাসার খেলা করা? উপায় থাকিলে কুমুদকে সে তাড়াইয়া দিত, কিন্তু কুমুদের কথা শুনিয়া আর তো মনে হয় না মতির কোনো দিকে আশা ভরসা আছে। কুমুদের সম্বন্ধে মতির উৎসুক প্রশ্ন। কুমুদের জন্য এতখানি প্রেম জাগিয়াছে মতির বুকে। তাছাড়া হয়তো মতির বুক ভরা প্রেমই শুধু নয়, কুমুদকে বিশ্বাস নাই। জীবনটা কুমুদের আগাগোড়া অসঙ্গতিতে পরিপূর্ণ। কি করিবে শশী ভাবিয়া পায় না। এ ব্যাপারে তার সিদ্ধান্তই চরম। সে যদি বলে হোক, তবেই এই বিবাহ হইবে। পরাণের কাছে কথাও পাড়িতে হইবে তাহাকেই। শশীর ইচ্ছা হয় যাই ঘটিয়া থাক, কুমুদকে সে এই দণ্ডে দূর করিয়া দেয়। চিরদিনের জন্য বন্ধুত্বের অবসান হোক, কুমুদ চলিয়া যাক তাহার যাযাবর জীবনযাপনে। গায়ের মেয়ে মতি থাক গায়ে, চিরকাল মতি দুঃখ পাইবে জানিয়াও এ বিবাহ সে ঘটিতে দেবে কেমন করিয়া? সন্ধ্যার পর কুসুমের সঙ্গে শশী এই বিষয়ে পরামর্শ করার সুযোগ পাইল। আকাশে তখন চাঁদ উঠিয়াছিল। ঘরের চালা যে জ্যোৎস্নার ছায়া ফেলিয়াছিল, সে ছায়ায় দাঁড়াইয়া অনেক কথা বলিবার পর শশী বলিল, একটা উপায় আছে বউ। কি উপায়? কুসুম জিজ্ঞাসা করিল। আমি মতিকে বিয়ে করিতে পারি। এই উপায়? কুসুম হাসিয়া ফেলিল। শশী কিন্তু হাসিল না, বলিল, হাসির কথা নয় বউ, কুমুদের হাতে ওকে সঁপে দিতে সত্যি আমার ভাবনা হচ্ছে। কুসুম গম্ভীর হইয়া বলিল, সে আপনি ওকে বোনটির মতো ভালোবাসেন বলে। মেয়ে বোন এদের বিয়ে দেবার সময় মানুষের এরকম ভাবনা হয়। শশী তবু বলিল, আমি যদি মতিকে বিয়ে করি? যদি করেন, যদি
তীব্র চাপা গলায় এই কথা বলিয়া কুসুম পরক্ষণে আবার হাসিয়া ফিরিল। সংসারে অত যদি চলে না ছোটবাবু, আপনি করবেন মতিকে বিয়ে, জীবনটা আপনার একেবারে নষ্ট হয়ে যাবে না? তখন শশী বলিল, কুমুদ অবশ্য একেবারে অমানুষ নয়, রোজগারপাতিও মন্দ করে না। কুসুম বলিল, মতির ভাগ্যি, ওকে কুমুদ বাবুর পছন্দ হয়েছে। পড়তো গিয়ে কোনো চাষার ঘরে দুবেলা চেলা কাঠের মার খেয়ে প্রাণটা ঝুড়ির বেরিয়ে যেত। অনেক পুণ্যিতে এমন বর জুটেছে ওর। হোক তবে, তাই হোক। মতি কি বলে বউ? কি বলবে? দিন গুনছে, দিন গুনিতেছে মতি। গুনুক। কুসুমের ওপর রাগে শশীর মন জ্বালা করিতে থাকে। সেদিন প্রত্যুষে তালবনে কুসুমের মধ্যে যে সরলা বালিকাকে আবিষ্কার করিয়া সে পুলকিত হইয়াছিল, আছে কোথায় গেল? কি পাকা বুদ্ধি কুসুমের! কি নিখুঁত কৌশলে মতির বিবাহ সম্বন্ধে সে তার মনের মোড় ঘুরাইয়া দিল। দুদিন ভাবিয়া সে যা স্থির করিতে পারে নাই, আধ ঘন্টার মধ্যে দুটো অচল যুক্তি দেখাইয়া কুসুম কত সহজে সব সমস্যার মীমাংসা করিয়া দিল। কুসুমের কাছে দাঁড়াইয়া মতির ভালো মন্দ সম্বন্ধে এমন সে নির্বিকার হইয়া উঠিল কিসে যে অনায়াসে বলিয়া বসিল, হোক তবে, তাই হোক। তাছাড়া এসব আজ কি বলিতেছে কুসুম? এমনই চাঁদনি রাতে আপনার সঙ্গে কোথাও চলে যেতে সাধ হয় ছোটবাবু। গভীর দুঃখের সঙ্গে শশীর মনে হয় এ কথা কুসুমের বানানো। মতিকে পাছে সে আবার নিজে বিবাহ করিয়া কুমুদের হাত হইতে বাঁচাতে চাই, তাই কুসুম এই মন রাখা কথা বলিয়াছে। বলুক, সে তো কুমুদ নয়, তার জীবনে সবই অভিনয়। তবু চাঁদের আলোয় চারিদিক আজ কেমন স্বপ্ন দেখিতেছে দেখ। এ যেন বিশ্বাস করিতে ইচ্ছা হয় না। কুসুমের জটিলতার বিষে এমনই সময় এত কষ্ট পাওয়া তাহার ভাগ্যে ছিল। কিন্তু কেন সে দাঁড়াইয়া আছে, কেন সে চলিয়া যাইতে পারে না, কে জানে? হয়তো জীবনের বিতৃষ্ণা ও আত্মগ্লানি ভরা মুহূর্তগুলির আকর্ষণ তার কাছেই এত তীব্র। কুমুদ হয়তো ছুটিয়া পালাইত, বলিয়া যাইত, তুমি গোল্লাও যাও কুসুম। অথবা হয়তো নিজের আনন্দ দিয়া এই জ্যোৎস্নার কবিতাটুকু ছাঁকিয়া লইয়া এমনই স্থূল মুহূর্তগুলিকে অপূর্ব করিয়া তুলিত। কুসুম নিঃশ্বাস ফেলিয়া বলিল, আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোটবাবু? শরীর? শরীর? তোমার মন নাই কুসুম? বিবাহের পর মতিকে লইয়া কুমুদ চলিয়া গিয়াছে। কোথায়? হানিমুনে। গাউদিয়ার গেও মেয়ে মতি, তাকে লইয়া কুমুদ চলিল হানিমুনে। কিন্তু কিছু টাকা দেয় শশী। পরাণের কাছে এ ব্যাপারটা বড় দুর্বোধ্য ঠেকিয়াছে। কোনে বউকে সঙ্গে করিয়া অনির্দিষ্ট ভ্রমণে বাহির হওয়া, এ কোন দেশের রীতি? মতিকে লইয়া গিয়া উঠিতে পারে এমন আত্মীয় স্বজন কুমুদের কেহ নাই, পরাণ জানিত। সে আশা করিয়াছিল কুমুদ এখন সস্ত্রী কিছুদিন শশীর বাড়িতেই বাস করিবে, তারপর মতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিয়া সংসার পাতিয়া বসিবে শহরে অথবা গ্রামে। রাতারাতি বোনটাকে লইয়া কোথায় উধাও হইয়া গেল কুমুদ। এ বিবাহে পরাণের আনন্দ হয় নাই, শুধু শশীর মুখ চাহিয়া সে সম্মতি দিয়াছিল। চিরদিন সব ব্যাপারে শশীর উপরই সে নির্ভর করিয়া আসিয়াছে। হোক সে গরিব গ্রাম্য গৃহস্থ, মতির সে বড় ভাই, কুমুদের গুরুজন। কিন্তু আগাগোড়া কি উদ্ধত অপমানজনক ব্যবহার কুমুদ তার সঙ্গে করিয়া গিয়াছে, শশীও এটা লক্ষ্য করিয়াছিল। রাগ তাহার কম হয় নাই। মতিকে যদি কুমুদ বিবাহ করিতে পারে, মতির দাদাকে সম্মান দেখাইতে পারিবে না। কিন্তু মুখে সে কিছুই বলে নাই কুমুদকে। শুধু তার সামনে পরাণের সঙ্গে করিয়াছিল প্রীতি ও শ্রদ্ধাপূর্ণ ব্যবহার, কুমুদ যাতে দেখিয়া শিখিতে পারে। শশীর এ চেষ্টায় বিশেষ কিছু ফল হয় নাই। মতির আত্মীয় পরিজনদের প্রতি অসীম অবজ্ঞা দেখাইয়া মতিকে কুমুদ গ্রহণ করিয়াছিল। মাঠে পরাণের খেজুর রস জাল হইতেছে। দুপুরে ছাড়া শশীর সময় হয় না বলিয়া পরাণ 1.5 মাইল পথ হাঁটিয়া আসিয়া কাজের ক্ষতি করিয়া শশীর কাছে বসিয়া থাকে।
চওড়া সবল কাজ দুটি যেন তাহার শ্রান্তিতে ঢালু হইয়া আসে। বলে, পত্র দেয় না কেন ছোটবাবু? শশী অপরাধীর মতো বলে, কি যেন পড়ান? চিঠিপত্র লেখা কুমুদের অভ্যাস নেই। কলেজে পড়বার সময় ওর বাবা হোস্টেলের সুপারিনটেন্ডেন্টকে লিখে ওর খবর নিতেন। তাই বলে একবারটি জানাবে না কোথায় গেল, কোথায় উঠল, কি বৃত্তান্ত? মা এদিকে কাদা কাটা জুড়েছে। কুমুদকে মনে মনে অভিশাপ দিয়া শশী বলে, আসবে পরাণ, পত্র আসবে। খবর না দিয়ে পারে? আজ হোক কাল হোক খবর একটা দেবেই। পরাণ কেমন এক প্রকার স্থিমিত বিষণ্ণ দৃষ্টিতে শশীর দিকে চাহিয়া থাকে। নীরবে সে যেন কিসের নালিশ জানায়, মুখ প্রাণীর মতো। শশীর অস্বস্তির সীমা থাকে না। হারু ঘোষের পরিবারের ভালো মন্দের দায়িত্ব শশীকে কেহ দেয় নাই। তবু চিরদিন ওদের মঙ্গল করিতে চাহিয়াছে বলিয়া আপনা হইতে দায়িত্ব যেন তাহার জন্মিয়াছে। কিন্তু কি মঙ্গল সে করিতে পারিয়াছে ওদের? তার দোষ নাই। তবু তারই জন্য কুমুদ যেন কেমন হইয়া গেল। একটা খাপ ছাড়া বিপজ্জনক বিবাহ হইল মতির। হয়তো পরাণ আজ এসব হিসাব করিয়া দেখিতেছে, হয়তো তাদের অসমান বন্ধুত্বের ফলাফলে বিচলিত হইয়া উঠিয়াছে পরাণ। ভীত হইয়া ভাবিতেছে, ভালো করিতে চাহিয়া আরও না জানি কত মন্দ শশী তাদের করিবে। শশী জানে মুখ ফুটিয়া পরাণ কোনো বিষয়ে তাহাকে দোষী করিবে না। শুধু বিষণ্ণ চিন্তিত মুখে দুর্বোধ্য রহস্য দ্রষ্টা শিশুর মতো তার দিকে চাহিয়া থাকিবে। দীর্ঘ দেহ নির্ভরশীল সরল লোকটির জন্য শশীর মন মমতায় ভরিয়া যায়। ভাবে, যেমন করিয়াই হোক মতিকে সুখী করিতে কুমুদকে সে বাধ্য করিবে। মতি বদলাক, মতিকে যেমন খুশি গড়িয়া তুলুক। তার মুখে চোখে উপচানো সুখের সঙ্গে পরাণের পরিচয়টা ঘটা চাই। শুধু মতির জন্য নয়, নানা দিকে শশীর চিন্তা বাড়িয়াছে। তার মধ্যে বিন্দুর সম্বন্ধে চিন্তাটা গুরুতর। দিন দিন বিন্দু কেমন হইয়া যাইতেছে। ভুলিতে থাকিতে পারিবে কি বলিয়া প্রকাণ্ড সংসারটা চালানোর ভার শশী মাসি পিসির কবল হইতে ছিনাইয়া বিন্দুর হাতে তুলিয়া দিয়াছিল। মতি জীবনে কখনো সংসার পরিচালনা করে নাই। সে কেন এত ভার বহন করিতে পারিবে? তাছাড়া বিন্দুর ভালোও লাগে নাই। সব ভার সে আবার একে একে মাসি পিসিকে ফিরাইয়া দিয়াছে। কাজ করিতে বিন্দুর আলস্যবোধ হয়। মানুষের সঙ্গ তাহার ভালো লাগে না। কথাবার্তা কারোর সঙ্গেই সে বেশি বলে না। নিজের মনে চুপচাপ ঘরের কোণে বসিয়া থাকে, বসিয়া বসিয়া ঝিমায়। কতকাল অনবরত রাত জাগিয়া জাগিয়া সে যেন নিদ্রাতুরা হইয়া আছে। এমনি ভাবে সর্বদা হাই তোলে, অথচ ঘুমায় সে খুব কম। কিছু সে খাইতে চায় না। দিন দিন শুকাইয়া যাইতেছে। আধমরা মানুষের মতো শিথিল নিস্তেজ ভঙ্গিতে সে দীর্ঘ দিবারাত্রি যাপন করে। শশী ডাক্তার মানুষ। বিন্দুকে নিজের ঘরে ডাকিয়া লইয়া সে জিভ দেখে, হাট পরীক্ষা করে, শরীরের অবস্থা সম্বন্ধে জেরা করে। তারপর সন্দিগ্ধ ভাবে মাথা নাড়িয়া বলে, কিছু বুঝতে পারলাম না বাপু। গাঁয়ের ডাক্তার, পেটে তো বিদ্যে নেই তেমন। একটা ওষুধ দিচ্ছি, কদিন খা, তারপর আবার পরীক্ষা করে দেখব। বিন্দু বলে, ওষুধ আমি খাবো না। শশী বলে, খাবি, মুখ দিয়ে না খাস গা ফুঁড়ে দেব। বাপের বাড়ি এসে তুই যদি মরে যাস বিন্দু, আমি থাকতে আমার তাতে কি অপমান হবে বল দেখি। বিন্দু কাঁদিয়া ফেলে। কাঁদিতে কাঁদিতে বলে, কি করবো দাদা, মনে যে বল পায় না। দিন রাত হু হু করে জলে মনের মধ্যে। শশী বলে, আহা কাঁদিস না, আমার ওষুধ খেলেই মন ভালো হয়ে যাবে। বিন্দুর রোগ নির্ণয় করা শশীর অসাধ্য মনে হয়। মনের মধ্যে দিনরাত হু হু করিয়া জ্বলে। কার জন্য জ্বলে, কেন? জীবনটা ব্যর্থ হইয়া গেল বলিয়া মানুষ কি শোকে এমন নির্জীব মৃতপ্রায় হইয়া যায়? নন্দর প্রতি তীব্র বিদ্বেষিত বিন্দুকে দুদিন সুস্থ ও সবল করিয়া তোলার পক্ষে যথেষ্ট। বিদ্বেষ যদি নাও হয়, আকাশ ছোঁয়া অভিমান বিন্দুকে নবজীবন দিতেছে না কেন? নন্দ ক্ষমা করিবে এই আশায় অতগুলি বছর
বিন্দু যে অবস্থায় কাটাইয়া আসিয়াছে তাহাতে যদি আজ নন্দর জন্যই বিন্দুর মন হাহাকার করে, শশী তাহাতে বিস্মিত হইবে না। সংসারে এরকম অদ্ভুত মেয়ে দু চারটা থাকে, কিন্তু নন্দর জন্য মন কেমন করিলে বিন্দুর তো উচিত অস্থির চঞ্চল হইয়া থাকা, কাজ ও অকাজের ভানে ছটফট করা। এমন সে অলস ও অবসন্ন হইয়া আসিবে কেন? তৈলহীন প্রদীপের মতো কেন সে নিভিয়া যাইতে থাকিবে? একদিন বিন্দু বলিল, দাদা আলমারি চাবি দাও, বই নেব। শশী বলিল, বাংলা বই বেশি তো নেই আলমারিতে, বই যদি পড়িস তো আনিয়ে দেব শহর থেকে। আলমারিতে যা আছে তাই তো এখন পড়ি, শহর থেকে যখন আনিয়ে দেবে দিও। শশী চাবির গোছা তাহার হাতে দিল। আলমারি খুলিয়া একখানি বই বাহির করিয়া আবার বিন্দু আলমারি বন্ধ করিল বটে, চাবি ফেরত দিল না। বলিল, চাবি আমার কাছে থাক, তুমি তো বেড়াও রোগী দেখে, আর একটা বই বার করতে হলে সারাদিন তোমার দেখাই পাবো না। শশী বলিল, গোছা শুদ্ধ রেখে কি করবি? বইয়ের আলমারির চাবিটা খুলে নে। বিন্দু বলিল, থাক না গোছা শুদ্ধই, ইচ্ছে হলে তোমার বাক্স প্যাটটা ঘেটেও তো সময় কাটাতে পারবো উদুদণ্ড, বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি, চাবির দরকার হলে আমায় ডেকো। এমন সহজভাবে সে কথাগুলি বলিল যে শশীর মনে কোনো সন্দেহই আসিল না। হয়তো অন্য মনস্ক ছিল বলিয়াও শশীর মনে পড়িল না ওষুধের আলমারির চারপাশটা শিশির গায়ে লাল অক্ষরে ২০ লেখা আছে। বিন্দুকে সে যে কত দিন উৎসুক লোভাতুর দৃষ্টিতে ওষুধের আলমারির দিকে চাহিয়া থাকি দেখিয়াছে, খেয়াল করিলে তাও হয়তো শশীর মনে পড়িত। সেদিন বিকেলে মাইল ৫ দূরে একটা গ্রামে শশী রুগী দেখিতে গিয়াছিল। গ্রামে ফিরিতে রাত প্রায় ৯টা হইয়া গেল। বাড়ির সামনে পৌঁছায় অন্দরে একটা গোলমাল শশীর কানে আসিল। বাহিরের ঘরগুলি অন্ধকার, জনপ্রাণী নাই, কেবল সিন্ধু একা অন্ধকারে দাঁড়াইয়া মৃদু স্বরে কাঁদিতেছে। শশী ভীত হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে রে সিন্ধু? সিন্ধু কাঁদিতে কাঁদিতে বলিল, মেজো দিদি মরে যাচ্ছে দাদা, মেজো দিদি মরে যাচ্ছে। ভিতরে যাইতে শশীর পা উঠিতেছিল না। বিন্দু মরিয়া যাইতেছে, কেন মরিয়া যাইতেছে? সিন্ধু গুছাইয়া তাকে কিছু বলিতে পারিল না। তবু ব্যাপারটা অনুমান করিতে শশীর দেরি হইল না। সন্ধ্যার সময় কি যেন বিন্দু খাইয়াছিল, তাই এখন মরিয়া যাইতেছে। শশীর বুকের ভেতরটা হিম হইয়া গেল। ডাক্তার মানুষ সে, এরকম খবর পাইয়া জড় ভরতের মতো এখানে দাঁড়াইয়া থাকা উচিত নয়, এসব শশী বুঝিতে পারিয়াছিল। তবু খানিকক্ষণ সে নড়িতে পারিল না। বিন্দু বিষ খাইয়াছে, মরতে চায় বিন্দু। পলকের জন্য শশী যেন মনে হয় বিন্দুর এই ইচ্ছা সফল হইতে দিলে মন্দ হয় না। আলমারিতে কি বিষ ছিল শশী জানি। সন্ধ্যার সময় বিন্দু যদি তাহা খাইয়া থাকে ওকে সে বাঁচাইতে পারিবে, কিন্তু কি হইবে বাঁচিয়া? বিন্দু ছেলে মানুষ নয়, জীবন সম্বন্ধে দুষ্প্রাপ্য অভিজ্ঞতা তাহার। ভাবিয়া চিন্তিয়া দুঃখের হাত এড়াইবার চরম পন্থায় সে যদি অবলম্বন করা ঠিক করিয়া থাকে, বাধা দেওয়া কি উচিত হইবে? কপালের ঘাম মুছিয়া বাহিরের বিস্তৃত অঙ্গন পার হইয়া কুন্দর ঘরের পাশ দিয়া শশী অন্দরের অঙ্গনে আসিয়া দাঁড়াইল। বিন্দু উঠানেই পড়িয়া আছে, নিজের বমির মধ্যে বিশ্রান্ত বসনে। বাড়ির সকলে এবং পাড়ার অনেকে চারিদিকে ভিড় করিয়া দাঁড়াইয়া আছে। শশীকে দেখিয়া সকলে কলরব করিয়া উঠিল। মুখরা কুন্দ সকলের কণ্ঠ ছাপাইয়া বলিল, ও শশী দাদা, কি কাণ্ড করেছে বিন্দু দেখুন। মদের তীব্র গন্ধ শশীর নাকে লাগিতেছিল। বিহব্বলের মতো জিজ্ঞাসা করিল, কি হয়েছে রে কুন্দ? কুন্দ বলিল, বিকেল থেকে যা কাণ্ড বিন্দু দিদি আরম্ভ করেছিল, যদি দেখতে শশী দাদা, এই হাসে এই কাঁদে, এক্ষুনি আবার গান ধরে দেয়। ভয় তো আমাদের হাত পা সিদিয়ে গেল পেটের মধ্যে। কি করেছে জানেন? আপনার ওষুধের আলমারি খুলে। আর কিছু শুনিবার দরকার ছিল না। শশী বিন্দুর কাছে গিয়া বসিল। নারী দেখিয়া সন্দুকে বলিল,
এখানে এমন করে পড়ে আছে, ধুইয়ে মুছিয়ে ঘরে নিয়ে শুইয়ে দিতে পারলি না তোরা কেউ? কুন্দ কৈফিয়ত দিয়া বলিল, ধরতে গেলে কামড়াতে আসে যে। শশী বলিল, এখন তো হুঁশও নেই কুন্দর, এক কলসি জল নিয়ে আয়। বিন্দুকে শশী স্নান করাইয়া দিল, তারপর কয়েকজনের সঙ্গে ধরাধরি করিয়া ঘরে শোয়াইয়া দিল। এও একটা কলঙ্ক বই কি। কদিন গ্রামে খুব একচোট হইচই হইয়া গেল। ভদ্র পরিবারের অন্তপুরে এ কি বিদৃশ্য কাণ্ড! পুরুষ মানুষ মদ খায়, মাতলামি করে, বমি করিয়া ভাসাইয়া দেয়, লোকে নিন্দা করে, কিন্তু আশ্চর্য হয় না। বাড়ির মেয়ে এমন বিভৎস ব্যাপারের নায়িকা হইতে পারে, তা যে কল্পনা করাও যায় না। যারা উপস্থিত থাকিয়া বিন্দুর মাতলামি দেখিতে পায় নাই, তারা আফসোস করিয়া মরে। সকলকে বিস্তারিত বর্ণনা শুনাইতে শুনাইতে প্রত্যক্ষদর্শীদের হয় সুখকর প্রাণান্ত। সেদিন রাত্রে গোপাল থতমত খাইয়া গিয়াছিল। সারা রাত্রি নিষ্ক্রিয় অবস্থায় গুমরাইয়া গুমরাইয়া পরদিন সকালবেলা তাহার ক্রোধের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। বিন্দুকে আনিবার অপরাধে শশীকে সে গালাগালি করিল, অকথ্য চিৎকার করিয়া বিন্দুকে সে বারবার বলিল দূর হইয়া যাইতেছে। এমন হতভাগ্য যে মেয়ে, গোপালের বাড়িতে তার এক দণ্ড ঠাঁই হইবে না। শশী নির্বাক হইয়া রহিল। বিন্দু ঘরে খিল দিয়াছিল, সেও কোনো সারশব্দ দিল না। সমস্ত সকালটা বাড়ি তোলপাড় করিয়া একজন মুনিশকে খড়ম দিয়া পিটাইয়া জামা চাদর লইয়া ছাতা বগলে গোপাল বাহির হইয়া গেল। বলিয়া গেল কলিকাতা যাইতেছে, কারণ গ্রামে তাহার মুখ দেখাইবার উপায় নাই। ফিরিয়া আসিয়া বিন্দুকে যদি গৃহে দেখিতে পায়, বাড়ি ঘর গোপাল আগুন ধরাইয়া দিবে। মেজাজটা শশীরও বিগড়াইয়া গিয়াছিল। বিন্দুর উপরে কিন্তু তাহার রাগ হইল না। দিন তিনেক বিন্দু ঘরের বাহিরে আসিল না। দিবারাত্রি খিল দিয়া ঘরের মধ্যে নিজেকে নির্বাসিত করিয়া রাখিল। শুধু শশীর ডাকাডাকিতে বাহিরে আসিয়া পুকুরে ডুব দিয়া আসে, ঘাড় গুজিয়া দুটি ভাত মুখে দেয়, তারপর আবার ঘরে গিয়া খিল বন্ধ করে। কেহ কথা বলিলে জবাবও দেয় না, মুখও তোলে না। 3 দিন পরে কি মনে করিয়া সে ঘরের বাহিরে আসিল, কুন্দর সঙ্গে সহজভাবে দু একটি কথাও বলিল, কিন্তু মিশিতে পারিল না কারো সঙ্গে। এখানে আসিয়া অবধি যেরকম নির্জীব নিঃসঙ্গ জীবনযাপন করিতেছিল, তেমনই ভাবে দিন কাটাইতে লাগিল। একটা অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায়, কর্তব্য কাজগুলি সম্পন্ন করে। এতদিন সে রোগীর পরিবারের আত্মীয় বন্ধুর মতো রোগী দেখিয়াছে, ওষুধের সঙ্গে দিয়াছে আশ্বাস। এখন সে গম্ভীর মুখে রোগীর নাড়ি টেপে। সামান্য কারণে রাগিয়া আগুন হইয়া ওঠে। কোনো কথা একবারের বেশি দুবার বলিতে হইলে বিরক্তির তাহার সীমা থাকে না। সময়টা চৈত্র মাস। কড়া রোদে মাঠ ভাঙিয়া শশীর পালকি গ্রাম হইতে গ্রামান্তরে যায়। হু হু করিয়া গরম বাতাস বহিতে থাকে। পালকির মধ্যে নিষ্ক্রিয় উত্তাপ অবসর শশী ভাবিয়া ভাবিয়া ক্ষয় করিয়া ফেলে। বিন্দুর কথা ভাবে, কুসুম ও মতির কথা ভাবে। কুসুম ও মতির সম্বন্ধে নতুন করিয়া কিছু ভাবিবার নাই। বিন্দুর কথা ভাবিয়া সে কুল কিনারা দেখিতে পায় না। বিন্দুকে সেই নন্দর কবল হইতে ছিনাইয়া আনিয়াছে। ওর সম্বন্ধে সমস্ত দায়িত্ব তাহার। বিন্দু যে বিভৎস কীর্তি করিয়া লোক হাসাইয়াছে, গ্রাম হইতে গ্রামান্তরে অকথ্য রটনা হইতেছে। এজন্য শশী নিজেকে অপরাধী মনে করে, তারই দোষ। যে বিষয়ে সে দায়িত্ব গ্রহণ করে তাই ব্যস্তাইয়া যায়। একটা অদৃশ্য দুর্বার শক্তি যেন অহরহ তার বিরুদ্ধে কাজ করিতেছে। রূপসী সেনদিদির স্নেহপাত্র ছিল, কুরূপা সেনদিদিকে এড়াইয়া চলিবার ইচ্ছার জন্য তাই নিজেকে আজ অশ্রদ্ধা করিতে হয়। অবস্থা পড়িয়া গিয়াছে বলিয়া মমতার বশে পরামর্শ দিয়া সাহায্য করিয়া হারু ঘোষের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা করিয়াছিল। তারপর যেদিন আপন হইতেই ওদের অভিভাবকের আসনটি সে পাইয়াছে, সেদিন চিনিতে পারিয়াছে কুসুমের মন, নষ্ট করিয়াছে মতির ভবিষ্যৎ। এবার বিন্দুর এই অবস্থা দাঁড়াইল। বিন্দুকে আনিবার সময় কত কল্পনাই সে করিয়াছিল। ধীরে ধীরে বিন্দুর মনকে সুস্থ করিয়া তুলিবে, গ্রামের শান্ত আবেষ্টনীতে ওর মনে শান্তি আসিবে। তার স্নেহ যত্ন সাহচর্যে স্বামীহীনা নারীর যত রস ও আনন্দ জীবনে থাকা সম্ভব, ক্রমে ক্রমে সব আসিবে বিন্দুর জীবনে।
বই পড়িতে এবং ভাবিতে শিখিয়া একটি অপূর্ব অন্তর্লোক ওর জন্য সে সৃষ্টি করিয়া দেবে। তা যে কতদূর অসম্ভব আজ আর বুঝিতে শশীর বাকি নাই। ভাবিতে শশীর কষ্ট হয়, তবুও ইহা সত্য যে শুধু নেশার জন্য বিন্দু সেদিন মদ খাইয়াছিল, আর কোনো কারণে নয়। একদিন হয়তো সারাশে দিয়া দাঁত ফাঁকা করিয়া তাহাকে নন্দর ওই জিনিসটা গিলাইতে হইয়াছিল। আজ মদ ছাড়া বিন্দু চলে না। তাছাড়া শুধু মদের নেশায় নয়, 7 বছর ধরিয়া নন্দ তাহাকে যে উত্তেজনায় অস্বাভাবিক জীবন দিয়াছিল, সেই জীবনও বিন্দুর অপরিহার্য হইয়া উঠিয়াছে। তাহার বিপুল বিকারগ্রস্ত বিরহ তো শুধু নন্দর জন্য নয়, লজ্জাকর বিলাসিতার জন্য, সঙ্গীত ও উন্মত্ততার জন্য। গ্রামের বৈচিত্র্যহীন স্থিমিত নিস্তেজ জীবন বিন্দুর সহিতেছে না। কি উপায় হইবে বিন্দুর? নন্দর কাছে ফিরিয়া যাইবে? তাহাতেও লাভ নাই। যে বিকৃত অভ্যস্ত জীবনের জন্য বিন্দু মরিয়া যাইতেছে, সে জীবনে ফিরিয়া গেলেও তার সমস্যার মীমাংসা হইবে না। গায়ের জোরে এই অস্বাভাবিক জীবনে বিন্দুর অভ্যাস জন্মানো হইয়াছে। তাই গৃহস্থ কন্যার একটি সংস্কারও তার মরিয়া যায় নাই। ওই অশান্ত উদ্দাম লজ্জাকর অবস্থায় দিন কাটাইতে না পারিলে তাহার চলিবে না। কিন্তু সেজন্য লজ্জায়, দুঃখে, অনুতাপে, যন্ত্রণাও সে পাইবে অসহ্য। আকণ্ঠ মদের পিপাসার সঙ্গে বিন্দুর মনে মদের প্রতি এমন মারাত্মক ঘৃণা আছে যে নেশার শেষে আত্মগ্লানিতে সে আধমরা হইয়া যায়। কি হইবে বিন্দুর? বিন্দুর লজ্জা ভাঙিয়াছে। কোণঠাসা ভীরু জন্তুর একটা হীন সাহস জাগিয়াছে তাহার। রাত দুপুরে উঠিয়া আসিয়া সে দরজা ঠেলিয়া শশীর ঘুম ভাঙায়। ঘুমের ওষুধ চায়, মাথা ধরার প্রতিকার প্রার্থনা করে। শশী বলে, চুপচাপ শুয়ে থাকবি, যা, ঘুম আসবে, মাথা ধরাও কমে যাবে। বিন্দু কাঁদিয়া বলে, না না দাদা, দাও ঘুমের ওষুধ, এত কষ্ট সইতে পারি না। নিশুতি রাতে তাহার শীর্ণ কম্পিত শরীর আর জল জল চোখের গাঢ় তৃষ্ণা শশীকে উতলা করিয়া তোলে। বুঝাইয়া সে পারিয়া ওঠে না। বিন্দু কোনো কথা কানে তোলে না, অবুঝ শিশুর মতো ঘুমের ওষুধ চাহিতে থাকে। শশী বলে, তোর একটু মনের জোর নেই বিন্দু? বিন্দু বলে, মরে গেলাম আমি, মনের জোর কোথায় পাবো? শশী একটা ওষুধ তৈরি করিয়া তাকে দেয়। বিন্দু সে ওষুধ মেঝেতে ঢালিয়া ফেলে। শশীর পা জড়াইয়া ধরিয়া বলে, একটু ভালো ওষুধ দাও, একটুখানি দাও, দাও না একটু ভালো ওষুধ আমাকে। হ্যাঁ, ব্র্যান্ডির বোতল শশী বাক্স বন্ধ করিয়া রাখিয়াছিল। আলমারিতে রাখিতে সাহস পায় নাই। চাবির অভাবে কাঁচ ভাঙিয়া বোতলটা আয়ত্ত করা বিন্দুর পক্ষে অসম্ভব নয়। খানিকক্ষণ সে অবলুণ্ঠিতা বিন্দুর দিকে চাহিয়া থাকে, তারপর বলে, পা ছাড়, দিচ্ছি। ওষুধের গ্লাসে ঘুমের ওষুধ খাইয়া বিন্দু ঘুমাইতে যায়। শশী চুপ করিয়া জাগিয়া বসিয়া থাকে। কত যে মশা কামড়ায় তাহাকে তাহার ইয়ত্তা নাই।